आज के आमरा दशमिक संख्या बा डेसिमाल नम्बर निये आलोचना करब। खूबी इम्पर्टेंट एक विषय एवं खूबी छोट्ट एक विषय किन्तु खूब दरकारी। जखन आमरा विभिन्न अंक करी तखन एई दशमिक संख्या बा डेसिमाल नम्बर आमादेर किन्तु सामने चले आसे, तो सेगुलोके निये आमादेर जोग बियोग करते हय। आसले एई दशमिक संख्या विषयटी कि, दशमिक संख्यागुलो किभाबे आसे, दशमिक संख्यार ओई दशमिक बिंदुटिके किभाबे आमरा एदिक ओदिक परिवर्तन करते पारी, এই দশমিক সংখ্যাগুলোকে নিয়ে কিভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি, সমস্ত দশমিক সংখ্যাগুলোকে আমরা কি ভগ্নাংশে প্রকাশ করতে পারি বা ভগ্নাংশ থেকে কি দশমিক সংখ্যায় আসা যায়, এই তো এরকম নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন দশমিক সংখ্যা নিয়ে আছে। সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো, তাহলে কিন্তু দশমিক সংখ্যা সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। প্রথমেই আমি একটি পূর্ণ সংখ্যা নিচ্ছি। সাপোজ দেয়া হলো যে 26, এটা একটা পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোথাও দশমিক নেই। এই যে পূর্ণ সংখ্যা যদি থাকে, এই পূর্ণ সংখ্যার কি কোনো দশমিক আছে? প্রথম প্রশ্ন এটি। এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার কি কোনো দশমিক আছে? যদি থাকে তাহলে সেই দশমিকটি কোথায় আছে? না, প্রথম কথা হচ্ছে যে এটি একটি পূর্ণ সংখ্যা মানে এর দশমিক কিন্তু অবশ্যই আছে, সেই দশমিকটাকে আমরা লিখি না এবং সেই দশমিকটি অবশ্যই এই সংখ্যাটির ডান দিকের জায়গাতে এখানেই থাকবে। ঠিক আছে, ডান দিকে, অর্থাৎ 6-এর একেবারে ডান দিকে এইখানে থাকবে। যেহেতু এই 6-এর পরে আর কোনো সংখ্যা নেই বা দশমিকের পরে কোনো শূন্য বা কোনো শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, তাহলে কিন্তু এই দশমিক দেওয়ার কোনো মূল্যই হয় না। ঠিক আছে, অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে, সেই পূর্ণ সংখ্যার দশমিক বিন্দু অবশ্যই থাকে, সেটা আমরা লিখি না, সেটা অবশ্যই ডান দিকে থাকবে। কেন আমরা এই পূর্ণ সংখ্যার দশমিকের কথা বললাম? কারণ কখনো কখনো এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিকের বিষয়টা আনতে হয়। আমরা যখন ভাগ করি কোনো সংখ্যা দিয়ে, তখন কিন্তু দশমিকটা চলে আসে। বা যদি আমরা মেট্রিক পদ্ধতির কথা বলি, তখনও কিন্তু কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা দেওয়া থাকছে, সেই পূর্ণ সংখ্যা থেকে কিন্তু দশমিকে আনতে হয় মেট্রিকের এক একক থেকে অন্য এককে পরিবর্তন করতে গেলে। ধরা যাক যে এই যে সংখ্যাটি দেওয়া আছে, এটি একটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। এই পূর্ণ সংখ্যাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে কি হবে বিষয়টি? এবারে আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি 100 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ এই সংখ্যাটার নিচে যদি 100 থাকে বা একের পিঠে দুটো শূন্য থাকে, তাহলে কি হয়, দশমিক বিন্দুটি কি হবে, দুঘর বাম দিকে সরে যাবে। ঠিক আছে, যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি বা সেই সংখ্যাটাকে যদি আমরা একের পিঠে দুটো শূন্য যদি থাকে এই সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে তার দশমিক বিন্দুটি কোথায় সরবে? না, অবশ্যই সেই যে সংখ্যাটি দেওয়া রয়েছে তার যে দশমিক বিন্দু যেখানে থাকে সেখান থেকে দুঘর বাম দিকে সরবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সংখ্যাটি দেওয়া আছে 26, এই 26 সংখ্যাটার দশমিক তো নেই। ঠিক আছে, তাহলে তার দশমিকে আমরা দুঘর বাম দিকে সরাবো কিভাবে? না, সেই জন্যই কিন্তু আমাদের জানা দরকার পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে তার পূর্ণ সংখ্যার দশমিকটি কোথায় আছে। না, আমি এক্ষুনি বললাম যে এই 26 সংখ্যাটির দশমিক কিন্তু নেই, তার মানে তার ডান দিকে এই জায়গাটাতেই রয়েছে। ঠিক আছে, এবারে একে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, অর্থাৎ একের পিঠে দুটো শূন্য থাকে, তাহলে দশমিক বিন্দুটি বাম দিকে দুঘর সরবে। ঠিক আছে, বাম দিকে দুঘর সরবে। এবারে এই দশমিক বিন্দুটিকে বাম দিকে দুঘর সরিয়ে দাও। দুঘর সরালে কি হবে? একদম গুনে গুনে এক ঘর সরালে এখানে হয় একটা সংখ্যার পরে এক ঘর হলো, তারপর আবার একটা সংখ্যার পরে মানে দুঘর হলো, তার মানে দশমিকটা এখানে চলে এলো, অর্থাৎ আলটিমেট কিন্তু দশমিকটা এই জায়গাতে এলো। ঠিক আছে, এই জায়গাতে যদি আসে তাহলে এই সংখ্যাটি কি হয়েছে? না, 0.26। ঠিক আছে, এবারে এই সংখ্যাটিকে দেখতে খুবই ভালো হবে যদি আমরা এই দশমিক সংখ্যার বাম দিকে আর একটা শূন্য দিয়ে দিই, এবং এটা আমরা প্রায়শই দিয়ে থাকি। এর কোনো টেকনিক্যাল কোনো ফল্ট নয়, শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্যই বলা যেতে পারে, বা দশমিকের বাম দিকে কোনো সংখ্যা নেই সেই কারণে একটা শূন্য দিয়ে সেটাকে পূরণ করে দেওয়া হলো। ঠিক আছে, শূন্য দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, সাধারণত আমরা দিয়ে দিই, এতে কোনো টেকনিক্যাল বা ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম নেই, কোনো ভুল নেই। ঠিক আছে,
তো মূল কথা যেটা বিষয় হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা যদি দেওয়া থাকে সেই পূর্ণ সংখ্যার দশমিক কোথায় আছে, না অবশ্যই তার ডান দিকে থাকবে। এবারে সেই সংখ্যাটিকে তার দশমিক চেঞ্জ করতে গেলে তখনই কিন্তু আমাদের এই দশমিক কোথায় আছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেটা জানার প্রয়োজন হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে পূর্ণ সংখ্যার দশমিক না অথবা দশমিক সরাবো কোথা থেকে। যদি আমাদের দশমিক দেওয়া থাকতো যে 267, সাপোজ এইখানে আমার দশমিক দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই দুঘর বাম দিকে সরিয়ে দিতে পারতাম। সেক্ষেত্রে আমাদের দুঘর যদি আমরা বাম দিকে সরিয়ে দিতাম, অর্থাৎ 100 দিয়ে ভাগ করা থাকতো, তাহলে কিন্তু দুঘর বাম দিকে সরিয়ে দিলাম মানে এখানে হয়ে যেত, অর্থাৎ 0.267 হয়ে যেত। এটা আমরা খুব সহজে করে নিতে পারছি। কিন্তু যদি শুধুমাত্র 26 দেওয়া থাকতো তাহলে তো এই বিষয়টা আসছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 26 এই সংখ্যাটার কিন্তু কোনো দশমিক কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে দুঘর বাম দিকে কোথায় কীভাবেই বা সরাবো, না এভাবেই বুঝে নিতে হবে যে পূর্ণ সংখ্যার দশমিক মানে তার অবশ্যই ডান দিকে দশমিকটা আছে। যদি এমনি পূর্ণ সংখ্যা হিসেবে থাকে তাহলে সেখানে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই কারণে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোনো দশমিক দেওয়া হয় না, কারণ এখানে দশমিক আছে, এরপরে কোনো সংখ্যা নেই, আমি শূন্য দিয়ে দিতে পারি এবং সেই শূন্যর কোনো মূল্যও হয় না, আর সেই কারণেই দশমিকেরও কোনো মূল্য নেই। কিন্তু যখন দশমিক আনতে হয় তখন আমাদের ধরে নিতে হয় যে ডান দিকে দশমিক রয়েছে এবং সেক্ষেত্রে দুঘর বা তিনঘর বাম দিকে বা ডান দিকে সরাতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে ঠিক একই রকমভাবে যদি এই যে সংখ্যাটি 26, ঠিক আছে, একে আমরা যদি 26কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, সাপোজ 26কে আমরা 7 দিয়ে ভাগ করব, কেমন? তো এইটাকে ভাগ করতে গেলে বিষয়টা কি আসছে, না আমাদের প্রথম কথা হচ্ছে 7 এখানে লিখব আর এখানে 26 লিখব। ঠিক আছে, তাহলে 26 লিখলাম, 7 লিখলাম, এবারে 7-এর নামটা ডাকবো, 7 3 21, 21 নামিয়ে দিলাম। এবারে তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, 5 নামবে, আর 2 থেকে 2 বিয়োগ করলে 0 নামানোর কোনো প্রয়োজন নেই, এখানে একটা 0 নামবে। এবং এটা 0 নামালাম কেন, 0 দিলাম কেন, কারণ আর কোনো সংখ্যা কিন্তু নামানোর মতো নেই। ঠিক আছে, আর কোনো সংখ্যা নামানোর মতো নেই, তাহলে কি করতে হবে, দশমিক আনতে হবে, এবং এই দশমিকটা কোথায় হবে, এইখানে দশমিক বসবে, এবং এই দশমিক যখনই বসলো সঙ্গে সঙ্গে এইখানে একটা 0 দিয়ে দেবো। ঠিক আছে, যখনই আমরা দশমিক বসালাম সেই সঙ্গে সঙ্গে 0 দিয়ে দেবো, কারণ আর কোনো সংখ্যা নামানোর নেই, সেই কারণে দশমিক দিয়ে সংখ্যাটাকে দশমিক সংখ্যায় পরিণত করতে হবে। এবং এভাবেই পরিণত করা যায়, কোনো ভগ্নাংশকে আমরা দশমিকে এভাবেই পরিণত করি, দশমিক দিয়ে 0 দিয়ে ভাগ করতে হয়। এবারে আমরা 7-এর নামটা কি, 7 7 49, 49, 1 নামবে। একই রকমভাবে যেহেতু একবার দশমিক আমরা দিয়েছি তাহলে কিন্তু আমরা যত ইচ্ছে খুশি 0 বসাতে পারি। অবশ্যই প্রত্যেকটা ধাপে একটা করে 0 বসাতে হবে, তাহলে একটা 0 আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, বসিয়ে দিলাম। এরপরে একই রকমভাবে 7-এ 1 7, তাহলে এখানে 3 নামবে, আবার একটা 0 হবে, 7 4 28, 28, 20, এবং এভাবেই চলতে থাকবে। তার মানে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা কত হচ্ছে, 3.714, এবং এভাবে চলতে থাকবে। কোনো একটা জায়গায় গিয়ে এইটা শেষ হয়ে যেতে পারে, আবার নাও শেষ হতে পারে। ঠিক আছে, যে আমরা যদি কোনো ভগ্নাংশ দেওয়া থাকলে তাকে আমরা অবশ্যই দশমিক সংখ্যায় নিয়ে যেতে পারি, এবং সেটা ভাগ করে করেই দশমিক সংখ্যায় নিয়ে যেতে পারি, এবং নিয়ে গেলে দেখব যে সেটা কোনো না কোনো জায়গায় একটা জায়গায় গিয়ে কিন্তু ভাগটা মিলে যাবে। ঠিক আছে, হয় মিলে যাবে অর্থাৎ ভাগ শেষে কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, অথবা যে সংখ্যাগুলো আসছে দশমিকের পর যে সংখ্যাগুলো আসছে সেই সংখ্যাগুলো কিন্তু বারবার করে রিপিট হবে। ঠিক আছে, বিষয়টা কি সেটা বোঝা গেল না, তাই তো? আমি সেইটা কিন্তু বুঝিয়ে বলছি এবারে, কারণ দশমিক সংখ্যা কত রকমের হয় সেটাও আমাদের জানা দরকার। আমরা এক্ষুনি দেখলাম যে কোনো ভগ্নাংশকে ভাগ করতে গেলে কিন্তু বিষয়টা এইরকম আসছে যে 3.14725, সাপোজ এইরকম একটা ব্যাপার এলো, এবং এখানে কিন্তু শেষ হয়ে গেল। দশমিক দিয়ে সংখ্যাটা মানে ভগ্নাংশ যেটা ছিল সেই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা যদি ভাগ করি, ভাগ করতে গিয়ে দেখা গেল যে এই জায়গাতে গিয়ে কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, ভাগ মিলে গেছে,
দশমিকের পর একটা সময় কিন্তু ভাগ মিলে গেছে। যেমন ভাগ মিলে যাওয়ার ব্যাপারটা আমি যদি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, আর একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে কীরকম ব্যাপারটা হয়, যে সাপোজ ধরা যাক যে 13কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 2 6 12 হবে, 1 0 হবে, এখানে দশমিক নামবে, দশমিক দিয়ে দিলাম এবং 1 0 হয়ে গেল, কারণ এই 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 0 তারপর নামবে এই দশমিকের জন্য। এবারে 2 5 10, তার মানে কি ভাগটা মিলে গেল এবং এখানে ভাগ শেষ হয়ে গেল। ঠিক আছে, এই কথাটা আমি বলছি যে ভাগটা যদি মিলে যায় সেক্ষেত্রে একটা জায়গা দিয়ে ভাগটা শেষ হয়ে যাবে, আর কোনো সংখ্যা নামবে না। এইরকম যদি ব্যাপার হয়ে থাকে তাহলে এই রকম ধরনের একটা ভগ্নাংশ দশমিক সংখ্যা আসছে, এবং এই দশমিক সংখ্যাটা কিন্তু কিভাবে আসছে না, একটা ভগ্নাংশকে ভাগ করে পাচ্ছি। তার মানে এই যে সংখ্যাটা কিন্তু বলা যেতে পারে যে ওপরে একটা কোনো সংখ্যা হবে এবং নিচে একটা কোনো সংখ্যা হবে। ঠিক আছে, অর্থাৎ ভগ্নাংশ আমরা পাবো। কেমন? আচ্ছা, এবারে এরকমও তো হতে পারে যে আমরা ভাগ করে যাচ্ছি, অর্থাৎ 1 4 7 2 3 5 6 9 4 2 7 3 5 6 এরকমভাবে চলছে। ঠিক আছে, 3 5 6 7 8 এভাবে চলছে। এবারে আমরা যদি এই যে দশমিকের পর যে সংখ্যাগুলো লিখেছি সেইগুলো যদি আমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে এই সংখ্যাগুলো কিন্তু অবশ্যই 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলোই দিয়েই তৈরি হবে। এই সমস্ত সংখ্যাগুলো অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা আছে সেইগুলো দিয়ে তৈরি হবে, কিন্তু তাদের মধ্যে কোনো রিপিট পাচ্ছি না। দেখো যে 1 4, এখানে 4 আছে ঠিকই, কিন্তু 4-এর পরে 7 আছে, এখানে কিন্তু 4-এর পরে 2 আছে। আবার এখানে যদি আমরা দেখতে পাচ্ছি 3 5 6 3 5 6, কিন্তু 3 5 6-এর পর এখানে কত আছে 9, কিন্তু এখানে কি আছে 7 আছে। অর্থাৎ সংখ্যাগুলো কিন্তু 0 থেকে 9 পর্যন্ত থাকলেও সেই সংখ্যাগুলো কিন্তু রিপিট হচ্ছে না। ঠিক আছে, এটাও একটা দশমিক সংখ্যা আর উপরেও একটা দশমিক সংখ্যা, কিন্তু এই যে দশমিক সংখ্যাটা রয়েছে যেটা আমরা সেকেন্ডলি লিখেছি, এই দশমিক সংখ্যাটা কিন্তু টার্মিনেট করছে না, শেষ হচ্ছে না। ঠিক আছে, শেষ হচ্ছে না। এবং এই যে শেষ হচ্ছে না এবং শেষ হওয়ার পরেও যে সংখ্যা মানে শেষ হচ্ছে না সে ঠিকই, এবং সেই সঙ্গে সঙ্গে যে সংখ্যাগুলো আমরা লিখেছি দশমিক করে সেগুলো কিন্তু কোনো রিপিটেশন থাকছে না। যদি এইরকম ব্যাপার হয় তাহলে কিন্তু আমরা একে কখনোই একটা ভগ্নাংশে পরিণত করতে পারবো না, অর্থাৎ উপরে লব আর নিচে হর এই সিস্টেমে লিখতে পারবো না। লব হর সিস্টেমে তখনই লেখা যাবে যদি এটা টার্মিনেট করে। শুধু তাই নয়, আরও একটা বিষয় আছে। যদি আমরা পেয়ে থাকি যে 3.1472, ঠিক আছে, 727272 এরকম ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই যে সংখ্যাগুলো আমরা লিখেছি যে দশমিকের পরে, সেটা হচ্ছে 1472 এই যে লিখেছি, তারপরে 727270 করে বারবার রিপিট হয়ে যাচ্ছে। এই যে 727272 এগুলো রিপিট হচ্ছে। ঠিক আছে, যদি রিপিট হয়ে থাকে এটাও টার্মিনেট করছে না, এটাও কিন্তু ভাগ করে একটা জায়গা শেষ হয়ে যাবে এরকম ব্যাপার নয়, কখনোই নয়। এটা কিন্তু কখনোই শেষ হবে না ভাগটা, যতই ভাগ করতে থাকি না কেন এই ভাগটা কিন্তু শেষ হবে না, টার্মিনেট করবে না। কিন্তু যে সংখ্যাগুলো এসছে সেই সংখ্যাগুলোর মধ্যে প্রথম দুটো সংখ্যা বাদ দিয়ে বাকি সমস্ত সংখ্যাগুলো অর্থাৎ 727272 করে এইভাবে রিপিট করে যাচ্ছে। যদি এইভাবে রিপিট করে তাহলেও কিন্তু এই সংখ্যাটিকে একটি ভগ্নাংশের আকারে লেখা যাবে, অর্থাৎ উপরে লব নিচে হর এই সিস্টেমে লেখা যাবে। প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো দশমিক সংখ্যা ক্ষেত্রে যদি একটা জায়গায় গিয়ে দশমিক সংখ্যাগুলো টার্মিনেট করে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়, দশমিকটা এই 5-এ গিয়ে এখানে শেষ হয়ে গেছে, তাহলে সেটাকে অবশ্যই আমরা লব হর আকারে প্রকাশ করতে পারছি। আবার কোনো সংখ্যার ক্ষেত্রে যদি দশমিক সংখ্যা টার্মিনেট মানে দশমিকের পর যে সংখ্যাগুলো লিখেছে সেগুলো টার্মিনেট না করে, তা সত্ত্বেও আমরা তাকে ভগ্নাংশে পরিণত করতে পারবো তখনই যদি দশমিকের পর যে সংখ্যাগুলো আসছে তাদের মধ্যে রিপিটেশন থাকে, অর্থাৎ পুনরাবৃত্তি হয়, তখনও আমরা তাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। কিন্তু যদি দশমিকের পর যে সংখ্যাগুলো পেয়েছি তাদের মধ্যে কোনো রিপিটেশন না থাকে তাহলে কিন্তু তাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। এবং এই যে সংখ্যাগুলো যেগুলো আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না, এই সংখ্যাগুলোকে আমরা অঙ্কের ভাষায় এগুলোকে অমূলদ সংখ্যা বলি। কি বলি? অমূলদ সংখ্যা।
অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বলি। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে কখনোই ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। আর যে সংখ্যাগুলোকে আমরা জানি লব-হর সিস্টেমে আকারে প্রকাশ করতে পারি তাকে কি বলি? মূলদ সংখ্যা। অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর যে সংখ্যা লিখেছি সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। কারণ এগুলোকে আমরা লব-হর আকারে প্রকাশ করতে পারবো। যে সংখ্যাগুলোকে আমরা লব-হর আকারে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা বলেছি সেগুলো মূলদ সংখ্যা, আর যে সংখ্যাগুলোকে আমরা লব-হর আকারে প্রকাশ করতে পারি না তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলি, সেটাও আমরা জানি। তার মানে শুধু এখানে একটা দশমিকের ক্ষেত্রে জানার বিষয় যেটা থাকলো যে দশমিকের পর সংখ্যাগুলো যদি শেষ না হয়, এবং সেক্ষেত্রে আরও একটা কন্ডিশন থাকবে যে সেগুলো রিপিটেশন যদি না থাকে তাহলে কিন্তু সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো, এবং সেই সংখ্যাগুলোকে কখনোই ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। কিন্তু যে ভগ্নাংশগুলোকে, যে দশমিক সংখ্যাগুলোকে দশমিকের সংখ্যার পর কোনো একটা জায়গা টার্মিনেট করে যাচ্ছে অথবা সংখ্যাগুলো রিপিট করছে, তাহলে তাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো এবং সেগুলোকে মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, এগুলোকে অসীম দশমিক সংখ্যা বলে। এই সংখ্যাগুলোকে অসীম দশমিক সংখ্যা, এটাও অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, এই দুটো অসীম দশমিক সংখ্যা, কারণ দশমিকের পর যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো হচ্ছে অসীম। ঠিক আছে, অসীম দশমিক। আর এটা হচ্ছে সসীম দশমিক। এই যে সংখ্যাটি এটা হচ্ছে সসীম দশমিক, সসীম অর্থাৎ কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে, সসীম দশমিক। আর এটা অসীম দশমিক, এই দুটো অসীম দশমিক, এই দুটো অসীম দশমিক। এই অসীম দশমিকের মধ্যে এইটা আবার মূলদ, কিন্তু এটা অমূলদ। ঠিক আছে, এবং এই যে সংখ্যাটি যেটা অসীম দশমিকের শেষে যে সংখ্যাটি বলেছি, এটাও আরও একটা নাম আছে যেটাকে আমরা বলি যে আবৃত দশমিক সংখ্যা। কারণ কি, বাংলাতে একটা কথা যেটা ইংরেজিতে আমরা বললাম রিপিটেশন, সেই বাংলাতে সেটাকে বলা হচ্ছে আবৃত বা পৌনপুনিক। ঠিক আছে, এই যে আবৃত হচ্ছে বলে এটাকে আবৃত দশমিক সংখ্যা বলে। ঠিক আছে, তার মানে আমরা দশমিক সংখ্যা কত রকমের জানলাম। একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এই অসীম দশমিক সংখ্যার মধ্যে আবার দুটো টাইপ আছে, সেইগুলো আমরা আবার একবার লিখে নিই, তাহলে বিষয়টি বুঝতে আমাদের খুব সুবিধে হবে। তাহলে আমরা দশমিক সংখ্যা দেখলাম যে অসীম না, সসীম দশমিক সংখ্যার কথা যদি বলি, সসীম, প্রথমে আমরা সসীম যদি বলি, সসীম দশমিক কোনটা? যেগুলো দশমিকের পর একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 0.5 বা 2.37, 1.6, 8, 9, 5, এই যে সংখ্যাগুলো, এগুলো কি হচ্ছে দশমিকের পর একটা জায়গায় গিয়ে কিন্তু সংখ্যাগুলো শেষ হয়ে গেছে, সেই কারণে এগুলোকে সসীম দশমিক সংখ্যা বলে। ঠিক আছে, এগুলো হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য সসীম, গুণে শেষ করা যাচ্ছে। কিন্তু অসীম দশমিক সংখ্যাগুলো কি হবে না, অসীম দশমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে এই বিষয়টা থাকবে, অসীম দশমিক, অসীম দশমিক, অসীম দশমিকের ক্ষেত্রে বিষয়টা এরকম হবে যে 2.354321084696 এরকম ব্যাপারটা থাকবে। এবং এই যে অসীম দশমিক সংখ্যা, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও থাকবে 7.141414 এরকম ব্যাপারটাও থাকতে পারে। অর্থাৎ এগুলো, এ দুটোই কিন্তু অসীম দশমিক সংখ্যা, কারণ দশমিকের পর যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে না। ঠিক আছে, সেগুলো কিন্তু কন্টিনিউয়াস চলতেই থাকবে, সেগুলো রিপিট হতে পারে আবার নাও রিপিট হতে পারে। এইটা রিপিট হয়েছে, এটা রিপিট হয়নি, এটা অসীম দশমিক সংখ্যা, এটাও অসীম দশমিক সংখ্যা। কিন্তু এই দুটো অসীম দশমিক সংখ্যার মধ্যে আবার একটা ফারাক আছে। সেই ফারাকটা কি না, এই দশমিক সংখ্যাগুলোর মধ্যে কোনো রিপিট হয়নি, এখানে রিপিট হয়েছে। যেটা রিপিট হয়েছে সেইটার আবার আলাদা নাম আছে, সেটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আবৃত বা আবৃত দশমিক বা পৌনপুনি, হস্যইদ বা দীর্ঘ যাই ইচ্ছে হতে পারে, পৌনপুনি দশমিক সংখ্যা। ঠিক আছে, এই যে পৌনপুনি দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলো রিপিট হবে, কিন্তু যেগুলো রিপিট হয় না সেগুলো হচ্ছে কিন্তু অসীম দশমিক সংখ্যা হলে সেগুলো আবৃত দশমিক সংখ্যা হবে না।
ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে দশমিক সংখ্যা দু রকমের, একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা আর একটা সসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যার মধ্যে একটা রয়েছে যেগুলো দশমিকের পর রিপিট হচ্ছে না, আর যেটা হচ্ছে রিপিট হচ্ছে সেগুলোকে আবৃত দশমিক সংখ্যা বলছি। এবার এই আবৃত দশমিক সংখ্যাগুলোকে আমরা খুব সহজেই কিন্তু ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আমরা দেখালাম প্রথমের দিক থেকে যে ভগ্নাংশ থেকে আমরা খুব সহজেই কিন্তু দশমিকে আনতে পারি, কিন্তু দশমিক থেকেও ভগ্নাংশে আনা যায়। সেই দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে আনার পদ্ধতি আমরা একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে সসীম দশমিকের ক্ষেত্রে যেটা হবে, সসীম দশমিকের ক্ষেত্রে সাপোজ দেওয়া যাক যে 3.24, ঠিক আছে। এই 3.24 এই যে সসীম দশমিক সংখ্যা, কারণ দশমিকের পর সংখ্যাগুলো শেষ হয়নি একটা জায়গায়, শেষ হয়ে গেছে কোনো একটা জায়গাতে গিয়ে, এই যে সসীম দশমিক সংখ্যা এটাকে আমরা কিন্তু খুব সহজেই ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। কিভাবে না, খুব সহজে ওপরে আমরা পুরো সংখ্যাটা লিখে দেবো, অর্থাৎ 324 লিখে দেবো, ঠিক আছে। আর নিচে কি করব না, একের পিঠে ততগুলো শূন্য দেবো দশমিকের পর ডান দিকে যতগুলো সংখ্যা আছে। আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর কটা সংখ্যা আছে, দশমিকের পর মানে দশমিকের ডান দিকে, ঠিক আছে। যেহেতু এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে 2 আর 4, সেই কারণে কিন্তু এখানে একের পিঠে দুটো শূন্য বসবে এবং এটাই ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এবারে এটাকে কাটাকুটি করে সরল করা যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। সেটাকে কাটাকুটি করলে কি আসছে দেখা যাক, যে আমরা খুব সহজে কিন্তু 4 দিয়ে কেটে দিতে পারছি, 4 8 32 এবং 4 1 4, ঠিক আছে। এটা 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 25, 25 4 100, তার মানে 81/25, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এবং এই ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা কি বললাম না, সসীম দশমিক সংখ্যাকে খুব সহজে দশমিক থেকে আমরা ভগ্নাংশে আনতে পারি। দশমিক তুলতে গেলে কি করতে হবে, প্রথমে মূল যে সংখ্যাটি দশমিক ছাড়াই পুরোপুরি তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর নিচে একের পিঠে ততগুলো শূন্য বসাবো দশমিকের পর ডান দিকে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসাতে হবে, ঠিক আছে। তারপরে কাটাকুটি করা যেতে পারে এবং কাটাকুটি করে তাকে সরল করা যেতে পারে। আরও একটা উদাহরণ নিই, সাপোজ ধরা যাক 6.04, ঠিক আছে, 6.04 7, আরও একটা সংখ্যা নিয়ে নিলাম 6.047, ঠিক আছে। একে যদি আমরা দশমিক তুলে দিয়ে ভগ্নাংশে আনতে চাই তাহলে কি হবে না, 6047 ওপরে লিখে দেবো কমপ্লিটলি, দশমিক বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সমস্ত সংখ্যাগুলোই কিন্তু লিখে দিতে হবে। এরপরে একের পিঠে আমরা কতগুলো শূন্য বসাবো না, দশমিকের পর যতগুলো সংখ্যা আছে, দেখতে পাচ্ছি আমরা দশমিকের পর কিন্তু 3টি সংখ্যা আছে, 1 2 3টে, তাহলে এখানে আমরা একের পিঠে 3টে শূন্য বসিয়ে দেবো এবং 3টে শূন্য বসানোর পর যে সংখ্যাটি পেয়ে যাব সেটাই কিন্তু ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল, ঠিক আছে। এভাবেই কিন্তু যে কোনো সসীম দশমিক সংখ্যাকে আমরা খুব সহজেই ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আর আবৃত দশমিক সংখ্যাগুলোকেও কিন্তু ভগ্নাংশে প্রকাশ করা যায়। তার একটা উদাহরণ আমি দেখাই। আবৃত দশমিক সংখ্যা মানে কীরকম হবে, যে আমি যেটা লিখেছিলাম যে 3.141414 এভাবে চলছে। এটাকে খুব সংক্ষেপেও লেখা যায়, সেটা হচ্ছে যে 3.14 এবং এই দুটোর মাথায় পৌনপুনি, ঠিক আছে, এই দুটোর মাথাতেই কিন্তু পৌনপুনি, দুটো বিন্দু দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আবৃত দশমিক সংখ্যাটিকে সম্পূর্ণভাবে প্রকাশ করা হবে, ঠিক আছে। যে যে সংখ্যাগুলো রিপিট হয়েছে সেই সেই সংখ্যার মাথায় কিন্তু পৌনপুনি দিতে হবে। দুটোর যেহেতু সংখ্যা 1414 রিপিট হয়েছে, সেই কারণে দুটোর মাথায় দুটো বিন্দু দিয়ে দিলাম, পৌনপুনি দিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে এই যে সংখ্যাটিকে, একে আমরা কি করে ভগ্নাংশে প্রকাশ করব না, এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে প্রথমে এই যে পৌনপুনি বাদ দিয়ে, দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটি লিখে দেবো, অর্থাৎ কত লিখব 314 লিখে দেবো, ঠিক আছে। 314 লিখে দিলাম, তারপরে কি করতে হবে, বিয়োগ চিহ্ন দিতে হবে, বিয়োগ চিহ্ন দিলাম এবং বিয়োগ চিহ্ন দেওয়ার পর কি করতে হবে, যার মাথায় পৌনপুনি নেই, সেটা দশমিকের আগে হতে পারে পরে হতে পারে, ঠিক আছে, যার মাথায় পৌনপুনি নেই সেই সংখ্যাগুলো বা সেই সংখ্যাটি বিয়োগ হবে। এখানে দেখতে পাচ্ছি যে 3-এর মাথায় পৌনপুনি নেই, সেই কারণে 3 সংখ্যাটি কিন্তু বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। হলো, যে সংখ্যাটির মাথায় পৌনপুনি নেই সেটা দশমিকের আগে হতে পারে পরে হতে পারে। যদি এই রকম ব্যাপারটা থাকতো যে 3.14
ছয় এক চার, এই এক চারের মাথায় পৌনপুনি, তাহলে কীরকম ব্যাপারটা হতো, 3 6 1 4 বিয়োগ কিন্তু 3 6 বিয়োগ হয়ে যেত। ঠিক আছে, কারণ 3 আর 6 এই দুটোর মাথায় পৌনপুনি নেই, সেই কারণে 3 6 বিয়োগ হয়ে যেত। ঠিক আছে, এরকম ব্যাপারটা হবে। আচ্ছা, এবারে কি করে, যেহেতু আমরা 3-এর মাথায় পৌনপুনি নেই সেই জন্য 3 বিয়োগ করে দিয়েছি। তারপরে কি করব, আমরা 9 বসাবো। কটা 9 বসাবো না, যতগুলোর মাথায় পৌনপুনি আছে, কটার মাথায় পৌনপুনি আছে, দুটোর মাথায়, তাহলে দুটো 9 বসিয়ে দেবো। ঠিক আছে, এবং সেই সঙ্গে সঙ্গে দেখব যে দশমিকের পর কোনো সংখ্যা আছে কি যেখানে পৌনপুনি নেই। দশমিকের পর যদি কোনো সংখ্যা থেকে থাকে যার মাথায় পৌনপুনি নেই, তার জন্য কিন্তু শূন্য বসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে দশমিকের পর কোনো সংখ্যা পাচ্ছি না যার মাথায় পৌনপুনি কিন্তু নেই, সেই কারণে শূন্য এখানে বসবে না। ঠিক আছে, তো তাহলে আমরা বিয়োগ করে দেবো। 314 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 311 পাই, তাই তো, 311 আর নিচে দুটো 9, এবং এটাই উত্তর হয়ে গেল। এবারে কাটাকুটি যদি যায়, কাটাকুটি করে নিতে হবে, এখানে কাটাকুটি করা যাচ্ছে না, সেই কারণে এটাই হবে উত্তর। ঠিক আছে, তো এইরকম আরও একটা উদাহরণ দিই, তাহলে আবৃত দশমিক সংখ্যাগুলোকে খুব সহজেই আমরা ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারবো। সাপোজ আমি দিলাম যে 6.232। ঠিক আছে, এখানে এই 2 আর 3-এর মাথায় পৌনপুনি আছে, এটা একটা পৌনপুনি বা আবৃত দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করব না, খুব সহজে আমরা কি করব, যে 6.232 লিখে দেবো। লিখে দেওয়ার পর তারপরে কি করব, আমরা যার মাথায় পৌনপুনি নেই সেটা দশমিকের আগে বা পরে দুটোর ক্ষেত্রেই আমরা সেই দুটো সংখ্যা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দেওয়ার পর আমরা কি করব, যে কতগুলোর মাথায় পৌনপুনি আছে ততগুলো আমরা 9 বসবো। এখানে দুটোর মাথায় পৌনপুনি আছে, তাহলে দুটো 9 বসালাম। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে দশমিকের পর এমন কোনো সংখ্যা আছে কি যার মাথায় পৌনপুনি নেই। আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পর 2 সংখ্যাটি রয়েছে যার মাথায় কিন্তু পৌনপুনি নেই, সেই কারণে কি হবে, একটা শূন্য হবে, কারণ একটা সংখ্যা পাচ্ছি দশমিকের পর যার মাথায় পৌনপুনি নেই, সেই কারণে কিন্তু এখানে একটা শূন্য বসে গেল। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এরপরে আমরা খুব সহজেভাবে এটা বিয়োগ করব। বিয়োগ করে তারপরে ভাগ করব, বা কাটাকুটি যদি যায় কাটাকুটি করে নেব। কাটাকুটি করে নিলে কিন্তু ভগ্নাংশে চলে আসবে। এভাবেই যে কোনো আবৃত দশমিক সংখ্যা দেওয়া থাকলে আমরা সহজেই কিন্তু তাকে ভগ্নাংশে পরিণত করতে পারি। অর্থাৎ যদি সেটা দশমিক সংখ্যা হয় এবং সেই দশমিক সংখ্যাটিকে ভগ্নাংশে পরিণত করা যায়, আমরা দেখেছি দুটো ভগ্নাংশ আছে, দুটো দশমিক সংখ্যা আছে। সসীম দশমিক সংখ্যাকে আমরা সহজেই ভগ্নাংশে প্রকাশ করতে পারি, এবং অসীম দশমিক সংখ্যার মধ্যে আবৃত দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তার দুটো পদ্ধতি দেখালাম, দুটো সংখ্যাকেই কিভাবে ভগ্নাংশে প্রকাশ করা যায়। এরপরে আমরা দশমিক সংখ্যাগুলোকে কিভাবে যোগ করব আমি একটা দেখাবো। খুব সহজেই যোগ করা যায় এবং নির্ভুলভাবে যোগ করতে পারবো। সাপোজ দুটো দশমিক সংখ্যা দেওয়া আছে, কীরকম না 0.34 আর দেওয়া আছে 312.6। ঠিক আছে, এই দুটো সংখ্যাকে আমরা যোগ করতে হবে। কিভাবে যোগ করব, খুব ভালোভাবে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। তো এর জন্য আমাকে যে কাজ করতে হবে, যেটি প্রথমে আছে সেটিকে তুলে দাও। যোগ করছি যেহেতু, তাহলে 0.34 কেমন লিখে দিলাম। ঠিক আছে, এবারে আমরা দেখব যে সংখ্যা আরেকটি দেওয়া আছে সেটি কত দেওয়া আছে না 312.6, তাই তো। অর্থাৎ এর যে দশমিকের আগে কটা সংখ্যা আছে, 3টে। এর দশমিকের আগে কটা সংখ্যা আছে, একটা আছে। তাহলে অবশ্যই এটার দশমিকের আগে 3টে সংখ্যা করে নিতে হবে। সেটা কিভাবে করা যাবে না শূন্য দিয়ে। ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে যে এর দশমিকের আগে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা। এর দশমিকের আগে কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা। তাহলে এর দশমিকের আগে 3টে সংখ্যা করে নিতে হবে, এবং সেটা কিভাবে করা যায়, একমাত্র শূন্য দিয়ে। ঠিক আছে, তো যেহেতু এর দশমিকের আগে একটা সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা, তাহলে এখানে 3টে সংখ্যা করে নিতেই হবে। নিয়ে নিলাম। সেটা কিভাবে না শূন্য দিয়ে দশমিকটাকে 3টে সংখ্যা করে নিলাম, দশমিকের আগে 3টে সংখ্যা করে নিলাম। ঠিক আছে, এরপরে যে দ্বিতীয় সংখ্যাটি সেটা আমরা খুব সহজে লিখতে পারবো, 312। তাহলে এখানে 312 দশমিক, এবারে এই 6। ঠিক আছে, 6টা কি হচ্ছে, যে 6 তো একটা সংখ্যা। এবার 4-এর পেছনে 4-এর নিচে বসবে না 3-এর নিচে বসবে,
ঠিক আছে, 4-এর নিচে বসবে না 3-এর নিচে বসবে। তো এটাকে অবশ্যই আমরা 6টাকে 3-এর নিচে বসাবো এবং তারপরে একটা শূন্য বসাবো। ঠিক আছে, তো এইটা করে নেব। এটা করে নিলে কারণ কি, কারণ এখানে দশমিকের পর কটা সংখ্যা, এটা দশমিকের পর দুটো সংখ্যা, এখানে দশমিকের পর কটা সংখ্যা, একটা সংখ্যা, তাহলে একেও দুটো করে নিতে হবে। ঠিক আছে, সব থেকে ভালো হয় যে এই স্টেপটা করার আগে আর একটা স্টেপ যদি আমরা এখানে করে নিই, এটাকে কি করব, ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে দাও। সমান চিহ্ন দিয়ে দিয়ে কি করবে, যে এর দশমিকের আগে কটা সংখ্যা, 3টে সংখ্যা, তাহলে এখানে 3টে সংখ্যা করে নিতে হবে, দুটো 3টে শূন্য দিয়ে, আর 3 4 করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। আর দশমিকের পরে এখানে কটা সংখ্যা, দুটো সংখ্যা, এখানে কটা সংখ্যা, একটা সংখ্যা, তাহলে এটাকেও কিন্তু চেঞ্জ করে নিতে হবে, 312.60। এবারে দেখতে পাচ্ছি যে দশমিকের আগে এখানে 3টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা, দশমিকের পরে এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, অর্থাৎ দশমিকের আগে যতগুলো সংখ্যা আছে দশমিকের পরেও ততগুলো সংখ্যা সেটা করে নিতে হবে। অর্থাৎ এইটার আগে যতগুলো সংখ্যা আছে এটার আগে ততগুলো করতে হবে, এটার পরে যতগুলো আছে এটার পরে ততগুলো করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমামটা করে নিতে হবে। করে নেওয়ার পর তারপরে যোগ করতে কিন্তু আমাদের কোনো অসুবিধে হবে না, খুব সহজে, এবং এটা নির্ভুলভাবে হবে। তাহলে 312.60। এবারে যোগ করব, এখানে 4 আর 0 মিলে 4 হবে, 3 আর 6 মিলে 9 হবে, তাহলে এখানে 2 হবে, 1 হবে, 3 হবে, এবং এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। যদি না এই কাজটা করে নিই তাহলে কি হবে, যে এই যে বিষয়গুলো থাকবে, যে 312, এই 312টা কোথায় বসাবো, ঠিক আছে, বা এই যে 6-এর কথা বললাম, এই 6টা 4-এর নিচে বসাবো না 3-এর নিচে বসাবো, এই প্রবলেমটা কিন্তু চলে আসে। যে কারণে আমাদের প্রথমেই করতে হবে যে দশমিকের আগে এখানে কতগুলো সংখ্যা আছে, 3টে সংখ্যা, তাহলে এটাকেও 3টে করে নিতে হবে। দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে সেটাও বুঝে নিতে হবে। দশমিকের পরে সর্বোচ্চ কতগুলো সংখ্যা আছে, এখানে দুটো, এখানে একটা, তাহলে এটাকে দুটো আছে, দুটো থাক, এটাকে দুটো করে নিতে হবে। এখানে দশমিকের আগে কটা আছে, 3টে আছে, তাহলে একেও 3টে করে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যায় পরিণত করে নিতে হবে, তারপরে যোগ বিয়োগ করতে হবে। বিয়োগের বেলাও একই রকম হবে, অবশ্যই সেটা বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, এবং সেক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে আমরা যে দশমিকের আগে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যায় পরিণত করব, এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো পরিণত করব। একটা উদাহরণ নিই, ধরা যাক আমি দিলাম যে 3.16, এখান থেকে বিয়োগ করতে হবে যে 0.132। ঠিক আছে, এই বিষয়টা করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমি খুব সহজভাবে যে কাজটা করব, যে দশমিকের আগে এখানে কটা, এখানে একটা, এখানে একটা, তাহলে দশমিকের আগের কোনো পরিবর্তন হবে না, করে নিলাম। তারপরে দশমিক, এখানে দশমিকের পর কটা, দুটো, এখানে কটা, 3টে, তাহলে একে 3টে করে নিতে হবে, 160 দিয়ে দাও, 3টে হয়ে গেল, তাহলে আর কোনো পরিবর্তন হবে না, 132। এই বিষয়টা বোঝা গেল কিনা, এই স্টেপটা আমি করে নেব। প্রথমে এখানে দশমিকের পর একটা সংখ্যা, দশমিকের আগে একটা সংখ্যা, এখানেও একটা সংখ্যা, তাহলে কোনো প্রবলেম নেই। এখানে দশমিকের পর কটা, দুটো সংখ্যা, এখানে 3টে সংখ্যা, তাহলে একে 3টে করে নিতে হবে। এই 3টে করে নিলাম কীভাবে, না একটা শূন্য দিয়ে। ঠিক আছে, আর এটা যা আছে তাই থাকবে। এরপরে আমরা বিয়োগটা করব, তাহলে 3.160 আর এটা 0.132। এবার বিয়োগ করি, বিয়োগ করতে গেলে কোনো অসুবিধে হবে না। 0 থেকে 2 বিয়োগ করা যায় না, তাহলে 1 ধার নেবো, ধার নিলে কত হয় 10, 10 থেকে 2 বিয়োগ করলে 8, আর এখানে কত আছে 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, এখানে 1 1 বিয়োগ করলে 0, আর এখানে 3 থেকে 0 বিয়োগ করলে 3 হয়ে যাবে, এবং এটাই উত্তর হবে। এবং এইভাবে যদি আমরা করি দশমিকের যোগ বিয়োগগুলো, তাহলে কিন্তু আমাদের কখনোই ভুল হবে না। এবং এই পদ্ধতিটা হচ্ছে সবথেকে বেশি ইফেক্টিভ পদ্ধতি, যে দশমিকের আগে কতগুলো সংখ্যা এবং দশমিকের পরে কতগুলো সংখ্যা প্রত্যেকটা কিন্তু সমান সমান করে নিতে হবে। করে নিয়ে যোগ বিয়োগ করলে তাহলে ভুল হওয়ার চান্স থাকবে না। ঠিক আছে, তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।